শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। আর এই যে সকাল সকাল বরাজ বেরিয়ে পড়েছে, কাজে চলে যাচ্ছে, তাই মনটা খুব একটা ভালো নেই। তো এই যে দেখো রাস্তা ধারে এসে দাঁড়িয়ে রয়েছি বরের বাসের অপেক্ষায়। তো দেখতে দেখতে বরের বাসও চলে এলো। বরের যে টাইমে অফিস, এই বাসটাতে গেলে ঠিকঠাক টাইমেই পৌঁছে যাবে। আর এই বাসের হেল্পার কাকুটাকে দেখো, আমার ভিডিও করা দেখে তো অবাক হয়ে গেছে, দিয়ে শুধু হাসির হাসির কথা বলছে। দেখে বোঝা যাচ্ছে না, প্রচুর হাসির হাসির কথা বলছিল। যাই হোক, বর তো চলে গেল। এদিকে মা বাড়িতে নেই, তার ওপর আবার বরও চলে গেল। মনটা এতটাই খারাপ, ঘুম থেকে ওঠার পর কোনো কাজেই হাত লাগাইনি। শুধুমাত্র বরকে চা বানিয়ে দিয়েছি, ও শুধু চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেছে। আর দেখো এই যে ও চলে যেতে মন খারাপ, তবু কি করব, কাজগুলো তো করতে হবে। আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর অন্যান্য কাজ করব। কারণ এই অন্যান্য কাজে হাত লাগালে তো আর এই বিছানাতে উঠতে ইচ্ছে করে না। তার জন্য ঘুম থেকে ওঠার পর আগে বিছানাটাকেই পরিষ্কার করে নিই। তো যাই হোক, কালকে রাতে কিন্তু আমরা এখানেই ঘুমিয়েছিলাম, মায়ের ঘরেই ঘুমিয়েছিলাম। আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কালকে রাতে কিছু একটা ঘটেছিল। তো বলবো অবশ্যই, চলো কাজগুলো করি তারপর বলছি। সত্যি আমি কিন্তু এটা দেখেছি যে মানুষের মন যদি ঠিক না থাকে না, তার শরীরও যেন ঠিকঠাক কাজ করে না। যেটা আজকে আমার মনে হচ্ছে, আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না। তবুও কি টাইমে টাইমে যে কাজগুলো সেগুলো তো করতে হবে। এই জল চলে গেলে আর তো আমি সারাদিন জল পাবো না। মানে মনটা এতটা খারাপ হতো না কালকে রাতের ওই ঘটনাটা, তারপর বর আবার আজকে সকালে চলে গেল, মাও বাড়িতে নেই। সব মিলিয়ে যেন মনটা একেবারেই খারাপ। কালকের বিকেলে যে জলটা এসেছিলো, সেই জলটা আমি কয়েক বালতি ধরে রেখে দিয়েছি। যেহেতু বর আজকে যাবে, তার জন্য আমি সকালে জল ধরতে পারবো কি না, সেই কারণে আমি আগে থেকেই কয়েক বালতি ধরেছিলাম। তো মোটামুটি বাথরুমে ড্রামে জল রয়েছে, দেখলাম 2 বালতি মতো লাগবে। তো এই 2 বালতি দিয়েই আর আমার স্নান, খাওয়া, রান্নার জন্য কয়েক বালতি নিয়ে নিলেই হবে আজকের মতো। কালকে রাতে যেহেতু নিচে ঘুমিয়েছিলাম, তার জন্য কিন্তু জল টল ধরার পর এই যে ওপরকে উঠে এসেছি। এই ওপরকে উঠতে কিন্তু একদম আমার ইচ্ছে করছিল না। মানে কালকের ঘটনার পর থেকে এতটা ভয় লাগছে যে দিনের বেলায় আমার উঠতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এই যে নোংরা হয়েছিল একটু পরিষ্কার করলাম। পুরো ঘরটাই নোংরা হয়ে আছে, শুধু বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম আর কি। এই যে দেখো, উপরের বারান্দা ঝাঁটানোর ফলে কত ময়লা পড়েছে, তারপরে আবার এই যে নিচের বারান্দা ঝাঁটালাম, সব মিলিয়ে অনেক ময়লা বেরিয়েছে। আসলে কি বলো তো, উপরে তো তক্তা দেওয়া রয়েছে, ওই তক্তার ফাঁক দিয়ে কিন্তু ময়লাগুলো নিচে পড়ে, নিচের বারান্দায়। তার জন্য আমি কিন্তু সব সময় আগে ওপরের ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিচের ঘর বারান্দা তারপরে ঝাঁট দিই। আর কালকে তো ভালোই বৃষ্টি হয়েছিল, তার জন্য ছাতাগুলো এই যে এক সাইডে মেলা ছিল শুকোনোর জন্য। এই যে আজকে গুছিয়ে নিচ্ছি। মোটামুটি আজকে সকাল থেকে ভোর থেকে একটু বৃষ্টি হচ্ছিল, তারপর বৃষ্টিটা বন্ধ আছে, একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার। সকালের কাজগুলোর মধ্যে মোটামুটি সবই হয়ে গেছে, শুধুমাত্র বাসনগুলো ধুতে পারলেই হলো। আর আজকে কিন্তু আমি নাতাটা কম দিয়েছি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, মাটির মেঝে তো চারিদিকে শুধু স্যাঁত স্যাঁত করছে। তার জন্য যে যে জায়গাগুলো ঠাকুরের স্থান সেগুলোতে দিয়েছি। আর ওই যে এঁটো কালকের বাসি বাসন পড়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, ওই জায়গাটাতে দিয়ে দিয়েছি নাতা। আর সামনের উঠোনটাই দিতে পারতাম, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, আর সামনের তো অ্যাজবেস্টার ফাটা রয়েছে, যতবারই বৃষ্টি হচ্ছে জল ছিটিয়ে আসছে সেই উঠোনে। তো আমি যদি নাতা দিয়ে দিই, আবার সেই জল ছিটিয়ে পড়ে পুরো উঠোনটা সবসময় ভেজা থাকবে। তার জন্য আর দিলাম না নাতা, মোটামুটি একটু শুকনো থাক, আবার সেই বৃষ্টি এলে তো ভিজেই যাবে। আজকে কিন্তু বাসি বাসনও অনেকটাই কম, কারণ কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম আর বর একটু ভাত খেয়েছিল। তো যাই হোক, এই যে স্নান করতে যাব, সমস্ত কাজই কমপ্লিট। তো এই যে স্নানের জলটা বাথরুমে বয়ে নিয়ে যাচ্ছি। আর আমি তো সবসময় বলি যে আমি বাথরুমে কিন্তু স্নানের জল ধরে রাখি না, আমার কেমন একটা লাগে।
আজকে এই টগর ফুলের গাছটাতে এত ফুল ফুটেছে, মানে বৃষ্টি হচ্ছে বলেই মনে হয় এত ফুল ফুটছে এখন। মানে অন্যান্য দিন ফোটে, কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছে। একদিন বলেছিলাম না এই যে লাল ফুলগুলো প্রচুর ফুটেছিল, আজকে কিন্তু এই টগর ফুলগুলো প্রচুর ফুটেছে। মানে পুরো গাছে যে ফুল আছে বড় একটা মালা হয়ে যাবে, এত ফুল হয়েছে। এখন কাজের চাপে আর মালা গাঁথাই হয়ে ওঠে না। আগে আগে আমি আর মা মিলে যে কত মালা গাঁথতাম আর ঠাকুরকে পড়াতাম। পুজো দিয়ে এসে একটু জল দিয়ে মুড়ি খাবো, চোখ পড়লো চানাচুর প্যাকেটটার দিকে। আজ 2-3 দিন ধরে টেবিলের ওপর যা পড়ে রয়েছে, গোছানো আর হয়নি কাজের চাপে, তো আগে মনে করে ডাব্বার মধ্যে ভরে নিলাম। আর এটা কিন্তু মুগের চানাচুর। যেহেতু মসুর ডালকে আঁশ হিসাবে ধরা হয়, তার জন্য মসুর ডালের চানাচুর আর নিরামিষের দিনে খাওয়া যায় না। তার জন্য আমি কিন্তু দোকানে মুগের চানাচুর পেলে আগে নিয়ে আসি। আর এই চানাচুরটা বর এনেছিল, আর বর জানে যে আমি মুগের চানাচুরটা পছন্দ করি। আসলে কি বলো তো, মুগের একটা টেস্ট আলাদা হয়, এর জন্য মুগের চানাচুরটার স্বাদটাও অন্যরকম। তো যাই হোক, এতদিন ধরে যে ইঁদুরের কবলে পড়েনি সেটাই আমার ভাগ্য ভালো। তো এই যে রান্না করা শুরু করে দিয়েছি, রান্না করা এখনও শুরু করিনি, ভাতটা বসিয়েছি। আর তরকারি করব, মাছ রয়েছে, ঢ্যাঁড়স আলু পটল সব একসঙ্গে দিয়ে মাছের একটা ঝোল করে ফেলবো। একার জন্য এক তরকারি ভাত হবে, তার জন্য আর উনুনকে গেলাম না, এই গ্যাসেই রান্না করে নিচ্ছি। আর উনুনেরও তো অবস্থা খুব একটা ভালো নয়, কারণ উনুনের ভেতরে যদিও না জল ঢোকে, উনুনের চারদিকটা কিন্তু খুবই ভেজা। তার জন্য আর ভালো লাগলো না, এই গ্যাসেই করে নিচ্ছি। মনটাও তো ভালো নেই। আসলে মন ভালো থাকলে সব করতে ইচ্ছে করে, মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আর আমি কিন্তু এই তরকারিও করতাম না, এই মাছটা রয়েছে আর সবজিও নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির কারণে বা কী কারণে জানি না, আমাদের এদিকে কিন্তু সবজির দাম প্রচুর বেড়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই। মানে হয়তো কোথাও কোনো সবজি খেতে খেতে জল লেগে গিয়ে সব সবজি হয়তো পচে টচে গেছে, এই রকম কিছু একটা হয়েছে। তো গত বাজারে কাকু বাজার গেছিলো, ঢ্যাঁড়স নাকি 80 টাকা কেজি, বেগুন মানে যার কোনো গুণ নেই সেটাই নাকি 100 টাকা কেজি। এই রকম সবজির দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ কি আর সবজি খেতে পারবে? ওই আলুই খাবে আর কি খাবে। তো যাই হোক, এই যে ঢ্যাঁড়সটা প্রায় 2 বাজার আগের কেনা ছিল, একটু একটু নষ্টও হচ্ছে, মানে পেকে পেকে যাচ্ছে মনে হচ্ছে, তার জন্য ঝোলেই দিয়ে দিলাম। আর যে কোনো ঝোলে ঢ্যাঁড়সটা দিতে গেলে ঢ্যাঁড়সের ওই যে লাল লালে ভাবটা, ওইটা কাটানোর জন্য কিন্তু একটু ভালোভাবে তেলে কষিয়ে নিতে হয়, তাহলে আর ঝোলটাতে ঢ্যাঁড়সের লাল লালে ভাবটা মিশিয়ে যায় না। যাই হোক, ঝোল আর মাছ ভাজা এই দিয়েই খাওয়া হলো আমার দুপুরে। তো এবারে যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, থাম্বনেল দেখেছো তোমরা, তো সেটাই এখন শেয়ার করতে এলাম। আর এইটা বলতে গেলে কিন্তু আমাকে এই ওপরের ঘরেই আসতে হতো, কারণ ঘটনাটা কালকেই ওপরের ঘরেই ঘটেছিল। কালকে যখন রাত 8টা বাজে, আমি আর বর তো নিচের ঘরেই ছিলাম, আমরা একমাত্র ঘুমোতেই ওপরের ঘরে রাত 11টা সাড়ে 11টার দিকেই আসি। তো হঠাৎ 8টার দিকে একটা বিভৎস জোরে শব্দ হয়। আমরা ভাবলাম যে গোলু তো ওপরে থাকে, প্রায় সময় ওই ইঁদুর টিঁদুর ধরার জন্য ওপরে থাকে, আর ও মাঝে মধ্যে এমন লাফ মেরে পড়ে ইঁদুর ধরার জন্য, এইরকম একটু আধটু শব্দ হয়। আর এই শব্দটা কিন্তু অনেকটাই বড় শব্দ হয়েছিল, কিন্তু আমরা ভেবেছি গোলু, তবুও কিন্তু দুজন ওপরে উঠে গেছি দেখতে যে গোলু কিছু ফেলে টেলে দিয়েছে কিনা। তো গিয়ে যখন দরজাটা খুলে দিই, দরজা কিন্তু আমার লাগানোই ছিল। আমার মন থেকে একটা ডাউট হচ্ছিল যে আমি সন্ধে দিয়ে দরজা তো লাগিয়েই নেমে এসেছি, তাহলে গোলু ঢুকবে কি করে? ও কি ঢুকে বসেছিল? হয়তো বেরোতে পারছিল না, তার জন্যই এরকম লাফ ঝাঁপ দিচ্ছিল। তো যখন দরজাটা খুলে ঢুকি, দেখে মানে আমি অজ্ঞান হবার মতো অবস্থা। মানে একটা কালো কিছু, চোখগুলো জল জল করে জ্বলছে, আর লেজটা মোটা। আর আমি তো টর্চ লাইটটা নিয়ে গেছি, টর্চ লাইটটা জ্বেলে দিয়েছি, দেখি ধূসর কালো রং, তার উপর কালো কালো টিকা টিকা পুরো গাটা, আর লেজটা ছিল একদম ঘন কালো আর মোটা লেজ, মানে দেখা মাত্রে। আর মুখটা ছিল না শেয়ালের মতো, আমি কোনো দিন এর আগে দেখিনি এইরকম জিনিস। ও আমাকে দেখা মাত্রে দাঁত মানে বের করে ছুটে আসার চেষ্টা করছে, আর পুরো ঘরটার মধ্যে লাফাচ্ছে। আর আমি যে বলছি না, এখনই আমার গায়ে যেন কাঁটা দিয়ে দিচ্ছে।
আমি দেখে বর আমার পেছনে ছিল, আমি আগে ছুটে গেছি, বর আমার পেছনে ছিল, দুজনেই রীতিমতো ভয় পেয়ে গেছি। আমরা তো এর আগে কখনোই দেখিনি এই জিনিস। আর এই বারান্দাতে হনুমান তাড়ানোর জন্য একটা মোটা লাঠি ছিল, বর কোনো মতে ওইটা নিয়েছে, ও ভয় পেয়ে গেছে, ও কি করবে ও বুঝতেও পারছিল না। কোনো মতে ওটা নিয়ে জোরে জোরে শব্দ করছে, এখানে ওখানে বাড়ি মারছে আর শব্দ করছে। তো অনেকক্ষণ ঘরটার ভিতরে, এই রুমটার ভিতরে লাফাচ্ছে। পায়ের ছাপগুলো দেখছো কীরকম পায়ের ছাপ। সেই মুহূর্তে দুজনই যেন হতভম্ব হয়ে গেছি। মানে ও তো রুমটার থেকে বেরোচ্ছে না, মানে জোরে জোরে দৌড়াচ্ছে, পুরো রুমের মধ্যে যেন তছনছ করে দিচ্ছে সেইটুকু সময়ের মধ্যে। যাই হোক, অনেকটা সময় পর, মানে ও তো বেরোনোর পথ পাচ্ছে না। ও নেমেছে কোন দিক দিয়ে দেখেছো কি? ওই যে প্রথমে দেখালাম ওই সানপ্যাকটা ঝুলে আছে, ওই সানপ্যাকটা ওই দিন বর খুলে ঠিক করেছিল, বৃষ্টি পড়ছিল বলে, তোমাদেরকে তো শেয়ার করেছি। ঠিক ওই দিক দিয়েই কিন্তু পশুটা রুমের মধ্যে ঢুকে পড়ে গেছে একরকম। মানে ও ঢুকেছে অ্যাজবেস্টার আর পাড়ের মধ্যে দিয়ে, ফাঁকা ফাঁকা জায়গা থাকে অ্যাজবেস্টার দেওয়ার পর, ওই দিক দিয়েই ঢুকেছে। আর নিজের মানে ওজন সামলাতে না পেরে একেবারে রুমের মধ্যে ধাপ করে পড়েছে। তো যাই হোক, ও যতক্ষণ ছিল বিভৎস গন্ধ ছিল পুরো ঘরের মধ্যে। অনেকটা সময় দৌড়োদৌড়ি করার পর ও ছুটে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে একেবারে রান্নাঘরের এক সাইড দিয়ে বেরিয়ে গেল। পশুটার বর্ণনা দেওয়ায় বাড়ির সবাই তো বলতে পারলো না, তার জন্য আমি অনলাইন সার্চ করলাম, দেখলাম পশুটার নাম হচ্ছে ভামবিড়াল বা গন্ধগোকুল। তোমরা দেখে নিও কীরকম দেখতে হয়। আমি তো সচক্ষে দেখেছি, তোমরা আপাতত ছবিতেই দেখে নিও। একা আছি বাড়িতে, খুবই ভয় লাগছে। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আসি, টাটা।